নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো শনি বক্রি নিয়ে কিছু কথা। আজকের বিষয়টা হবে শনি বক্রি, বক্রগতি শনি লাভ করছে 13 জুলাই 2025 রবিবার প্রায় মধ্যরাত্রির পরের একটা সময়ে শনি বক্রি হবে। তো শনি বক্রির ফল এই যে বক্রি হচ্ছে তার প্রভাবটা সমস্ত রাশি ও লগ্নের উপরে পড়বে, এবং এই যে প্রভাবটা পড়বে জবরদস্ত পড়বে। সমস্ত রাশি ও লগ্নের উপরে এমনভাবে প্রভাব পড়বে যে পরবর্তীকালে মানে অনেকেরই জীবন ও ভাগ্য অনেকটা বেশি পরিমাণে বদলে যাবে। এর প্রভাব থাকবে অনেক বছর পর্যন্ত। তো শনি আসছেন বদলাতে, শনি আসছেন বদলা নিতে, দুটোই করবেন কিন্তু। তাই শনিকে নিয়ে এই যে শনির বক্রগতির এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আজকের এই ভিডিওটা। মন দিয়ে শুনতে হবে, সব কিছু বলবো টু দ্য পয়েন্ট, খুব সংক্ষেপে বলবো। শনির বক্রগতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বক্রগতি দিনটা বলেছি 13 জুলাই 2025 শনি বক্রগতি লাভ করবেন। আর ওদিকে শনি বক্রগতি থাকবেন মানে বক্রি থাকবেন, তার মানে 139 দিন পর্যন্ত। 28শে নভেম্বর তিনি আবার মার্গী হবেন। 28শে নভেম্বর 2025 সালে তিনি আবার মার্গী হবেন। তাহলে 139 ডেজ তিনি থাকবেন বক্রি বা রেট্রোগ্রেড। তো এরকম অবস্থায় আমাদের কি কি করতে হবে আর কি কি ফল আসবে সমস্ত রাশি লগ্নের জন্য, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে এখন সময়টা কেমন চলছে, গোচরটা কেমন চলছে। আমি বলেছি ভয়ানক সময় চলছে, এখন ভয়ানক সময় চলছে। সময়টা ঠিক এরকম হচ্ছে যে একদম বারুদের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি, যদি অগ্নি পায়, একটু যদি আগুন পায়, বারুদটা বিস্ফোরণ হবে, এরকম একটা ব্যাপার। সমস্ত জায়গায় একটা অস্থির অস্থির ভাব আছে, সমস্ত জায়গায়, আমাদের ভারতবর্ষেও আছে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এখন অস্থির অবস্থা চলছে। সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধার্মিক অবস্থা, তারপরে আর্থিক অবস্থা, সমস্ত বিষয় এবং পরিবেশ, সেটাও কিন্তু অস্থির অবস্থায় আছে, মানে প্রকৃতি যাকে বলবো। তাহলে প্রকৃতিও অস্থির অবস্থায় থাকার দরুন এখন কিন্তু এরকম অবস্থা হয়েছে যে বারুদের মানে একটু যদি আগুন পায় তাহলে বিস্ফোরণ হবে, এরকম একটা অবস্থা। তো প্রথমে বলে রাখি যে কেন এটা। গোচরে এখন কালসর্প দোষ চলছে, অঙ্গার দোষ চলছে, মাঝে মাঝে গ্রহণ দোষ ও বিষ দোষ তৈরি হচ্ছে। তারপরে এখন এই অবস্থায় শনি বক্রি হচ্ছেন, এবং শনি বক্রি হচ্ছেন যে নক্ষত্রে, তার নাম হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি, এবং তারপরে তিনি আবার বক্রি অবস্থায় পরবর্তী যে নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদের যে আগের যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সেটাতে তিনি বক্রি হবেন। তো এই সময় যে এই দুটি নক্ষত্রে শনির বক্রি হওয়া মানে ধ্বংসাত্মক রেজাল্ট আনবে। সৃষ্টি করার সময় এখন চলে গেছে। এখন আমি এটা মনে করছি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। কি হচ্ছে এখন ঘটনাটা এইভাবে ঘটবে। ভগবান বিষ্ণু এখন শয়নে চলে গেছেন, মানে পালনকর্তা এখন তিনি যোগনিদ্রায়, তার কোনো অ্যাক্টিভিটি এখন দেখা যাবে না। তিনি তো করুণাময়, তো পালনকর্তা করুণা দিয়ে মায়া মমতা দিয়ে আমাদেরকে পালন করেন, তিনি এখন ঘুমিয়ে পড়ছেন। আর এদিকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নয়, যা নন বেঙ্গলি যারা আছেন তারা জানেন যে এখন শ্রাবণ শুরু হয়ে গেছে। আর ওদিকে আমাদের শনি কালকে বক্রি হবে, আগামীকাল 13 জুলাই। শনি মানে রুদ্র, শনি মানে শিব, শনি মানে ধ্বংস কারক, ধ্বংসের কারক, দুঃখের কারক, কষ্টের কারক। শনি মানে কিছু পরিবর্তনের কারক। শনি হলো এমন একটি গ্রহ, শনি গ্রহ তত্ত্বটা হলো বায়ু তত্ত্ব। আর তারপরে তিনি যে রাশিতে বক্রি হচ্ছেন সেটা হচ্ছে দ্বিস্বভাব বা দ্ব্যর্থক রাশি, পাওয়ারফুল রাশি, জল রাশি। জল তত্ত্ব অ্যাক্টিভ হবে, জল অস্থির হবে, এবং বায়ু ও জলের মধ্যে একটা
ক্লাশ দ্বন্দ্ব তৈরি হবে, তাহলে জলের স্ফীতি হতে পারে, তাহলে বন্যা অবস্থা তৈরি হবে বিভিন্ন জায়গায় এবং বন্যা হলে ভয়ঙ্কর রূপ নেবে, প্রকৃতি রুদ্র রূপ নেবে। রুদ্র কথা মনে পড়ে গেল, রুদ্র কথা বলতে গিয়ে আমি একটা কথা বলবো যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন, মানে হলো তিনি এই যে নক্ষত্রটার যে অধিপতি দেবতা তার নাম হচ্ছে অহির্ভূধন্য। উত্তর ভাদ্রপদের অধিপতি দেবতাকে অহির্ভূধন্য, অনেকে এটাকে অগ্নি ব্রধ্ন না কি বলে একটা, আমি ঠিক সংস্কৃত নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে অহির্ভূধন্য এটা একটা নাম। আর একটা কথা, যখন তিনি উত্তর ছেড়ে পূর্ব ভাদ্রপদে যাবেন তখনও আরেকটি যে ওই নক্ষত্রের যে অধিপতি, সেই মানে অধিপতি দেবতা তার নাম হচ্ছে অজৈকপাদ। এই দুজনেই কিন্তু একাদশ রুদ্রের অবতার এবং একাদশ রুদ্রের মানে কয়েকজন, মানে দুজন। তাহলে রুদ্র কেমন? রুদ্র মানে অনেকে রুদ্র দেবতা মানে ভগবান ভোলেনাথের উগ্র রূপকে বলে এবং রুদ্রকে অনেকে ভৈরবও বলে। তাহলে ভৈরব ও রুদ্র কখন এসবের উৎপত্তি হয়? যখন ভগবান শিব রেগে যান, যখন তার করাল রূপ, ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হয়, তখন তিনি এই অবতার ধারণ করেন। এবং মেনলি এই অবতার ধারণ করেন কখন? যখন কিছুকে ধ্বংস করতে হয়, যখন কোনো সৃষ্টিকে ধ্বংস করতে হয় বা দুষ্টের দমন করতে হয়। তো নিশ্চিতভাবে মনে রেখো, যারা দুষ্ট লোক তারা শাস্তি পাবে, তারা সবার সামনে এক্সপোজ হবে, তাদের সময় হয়ে গেছে, তারা এবার শাস্তি পাবেই, কর্মফল তাদের ভোগ করতেই হবে। এবং ভগবান রুদ্র বা ভগবান শিব তার রুদ্র রূপ দেখাবেন, প্রকৃতিতেও দেখাবেন এবং সমস্ত মানুষের জীবনে দেখাবেন। এবং তারপরে বলবো যে এই যে শনির যে রুদ্র রূপটা বা ভগবান শিবের রুদ্র রূপটা এখন আমরা আরো বেশি করে দেখতে পাবো, কারণ এখন ভগবান বিষ্ণু শুয়ে পড়েছেন আর এখন সংহারকর্তা ভগবান শিবের হাতে সবকিছু। তিনি কি করবেন? দুষ্টের দমন তো করবেনই, পালন তো তিনি করবেন, তো শিষ্টের পালন তিনি করবেন, কিন্তু দুষ্টের দমন আগে করবেন। তাই বলছি যে এই সময় শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, প্রতিকার হিসাবে প্রত্যেকটা মানুষকে বলবো শ্রাবণ মাসে যতটা পারা যায়, যার যত ক্ষমতা, যার যত যোগ্যতা, শিবের একদম চরণ ধরে শুয়ে পড়ো, জীবনকে উজাড় করে দাও যে ভগবান তোমার দায়িত্বে সবকিছু। আর কোনো মন্ত্র বলো না বলো ভাই, এইটুকু বলতেই হবে, না হলে যতই ওং নমঃ শিবায় করো, আমি খুব অ্যারোগ্যান্ট, আমি সব দেখে নেবো, কিচ্ছু কাজে আসবে না ভাই। ওং নমঃ শিবায় ওই করে যাচ্ছ, মহামৃত্যুঞ্জয় জপ করে যাচ্ছ, আমি সব দেখে নেবো। আরে ভাই, তুমি দেখে নিতে পারবে না, তোমার দায়িত্বে আর কিছু নেই, তোমার কন্ট্রোলে কিচ্ছু নেই। একটাই উপায়, কি উপায়? কমপ্লিট শরণাপন্ন হয়ে যাওয়া, কমপ্লিট সারেন্ডার ভগবান শিবের কাছে। না হলে এই সংহার রূপ দেখতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা মিলিয়ে নিও। কি বললাম ভালো করে মনে রেখে দিও। তাই এখন কি বলছি, সংহার কর্তার উপরে দায়িত্ব আছে, তিনি এখন রুদ্র রূপ নেবেন, একদম নেবেনই, একদম ওই বললাম দুষ্টের দমন করার সময় বেশি এগিয়ে চলে এসছে। শাস্তি তো পাবেনই যে সমস্ত দুরাচারী লোকরা আছেন, সমস্ত লোকরা, সে নেতা হোক, মন্ত্রী হোক, তারপরে গুরু হোক, যে অনাচার করেছে তার শাস্তির সময় হয়ে গেছে, এবার শুরু হয়ে গেছে, এটা নিশ্চিত। আর পরিবর্তন তো দারুণভাবে পরিবর্তন হবে, জীবনে যা পরিবর্তন হবে না, জীবন ও ভাগ্য যা পরিবর্তন হবে, তার প্রভাবটা থাকবে প্রায় সারা জীবন ধরে। এই প্রভাবটা থাকবে প্রায় সারা জীবন ধরে, প্রত্যেকটা মানুষের জন্য এটা কার্যকর হবে, এ যে রাশি যে লগ্ন হোক, মনে রেখো দিও। এত বড় একটা কথা। এরপরে আবার বলছি যে এর প্রতিকার কি করতে হবে, বললাম না যে প্রথমে বলা শুরু করতে হবে যেখানে যাও, যে ভগবান তোমার শরণে আমি চলে এসেছি, বাঁচাও প্রভু, এটা হলো প্রথম কথা। তারপরে ওং নমঃ শিবায় যতক্ষণ পারো জপ করো, সারাদিন পরে জপ করো, মনে মনে করো, মুখে মুখে করো, যা খুশি করো, ওটা তো প্রথম কথা বলে রাখতে হবে যে হ্যাঁ তুমি শরণাপন্ন হয়ে গেছি। কারণ ভগবান রুদ্রদেবের কথাটা মনে আছে তো, সেই যে যখন ওটার না বীরভদ্র যখন রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন কি যে শরণাগত তাকে বাঁচাবে, বাকি যে দুষ্ট তাকে তো দমন করে দেবে একদম। যখন দক্ষ যজ্ঞের সময় তিনি রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন তো কি হয়েছিল সবাই জানো তোমরা। তাই শরণাপন্ন হয়ে যাও, শরণাপন্নকে বা শরণাগতকে ভগবান যতই রুদ্র হোক না কেন তাকে কিছু করেন না, তাকে তিনি ক্ষমা করে দেন এবং তাকে তিনি পালন করেন।
তো আমাদের এটাই করতে হবে। আর সব থেকে বড় কথা, এখন ভগবান ভোলেনাথকে যতটা পারা যায় এই শ্রাবণ মাসের সময়ে, এই পবিত্র মাসের এই সময়ে রুদ্র গায়ত্রীর মন্ত্র জপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, এগুলো করতেই হবে। এবং ওই যে শিব পঞ্চাক্ষরী মন্ত্র, যেটা হচ্ছে যে ওং নমঃ শিবায়, এটা মনে মনে জপ সবসময় করতে হবে। এছাড়াও যদি যাদের ইষ্ট দেবতা বা দেবী আছেন, তারা সেই ইষ্ট দেব দেবীর মন্ত্র জপ করতে পারো। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই, একদম কোনো কিচ্ছু করার নাই। এখন এই সময় চলে এসছে। শনি আর এই শিব বা রুদ্র এরা যে কি করবে আগামী 139 দিন, এটা ওরাই জানে। আর কেউ, কারো ক্ষমতা নাই এটা প্রেডিক্ট করার। সবাই বলবে ধ্বংস হবে, হ্যাঁ হবে, এটা আমাদের লজিক বলছে, শাস্ত্র বলছে। রুদ্র রূপে যখন, রুদ্র দেবতার নক্ষত্রে যখন শনি বক্রী হচ্ছেন, আরেকটি শনিকে শিবের বা রুদ্রের সঙ্গে কল্পনা করা হয়, তো যখন দুই রুদ্র মিলিত হবে তখন তো কি হবে বলা মুশকিল। ধ্বংস তো হবে, জল তত্ত্ব বাড়বে, বন্যা হবে, ধ্বংস হবে, এটা নিশ্চিত। আরেকটা কথা, যখনই দুষ্টরা লোকরা শাস্তি পায় তখন তারাও দাঁত নখ বের করে, তো তারাও ক্ষতি করবে, তারাও অশান্তি করবে, তাই তাদের হাত থেকে বাঁচতে হবে। শিবের জন্য এবার কি, এখন কি করতে হবে, এটা হচ্ছে যে আমি বলবো যে এই শ্রাবণ মাসে, আরে ধনী দরিদ্র নো প্রবলেম, টাকা নাই টাকা বের করো, জুয়া খেলার জন্য টাকা আছে, নেশা করার জন্য টাকা আছে, টাকা বের করো, যেখান থেকে ধার করে চলো, কোথায়, দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যে কোনো একটি জ্যোতির্লিঙ্গে চলো, যেখানে নদী আছে, নদীর ধারে শিবলিঙ্গ আছে, সেখানে তীর্থ ভ্রমণ করতে যাও। আর ওখানে গিয়ে ওই মাটিতে বসে মাথা ঠুঁকে বলো যে আমি তোমার শরণাপন্ন ভাই, এবার আমাকে বাঁচাও ভাই, বাবা যা বলো, কোনো ব্যাপার নাই, ছাড়ার নাই। এইবারে সেই সময় এসে গেছে, মাটিতে বসে পা দাও, আর কোথাও যেও না, ওইখানে চলে এসো, ওই মাটিতে পা দিয়ে মাথা ঠুকে বলো বাবা আমার বাঁচাও, আমি তোমার শরণাগত। মন্ত্র কাজ করবে না, তন্ত্র কাজ করবে না, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিলবে না, কোনো টোটকা কাজ করবে না। এবার দেখে নিও তোমরা, আমি তোমাদেরকে বলে দিলাম। এই এত বড় কথা বলছে, এবার এই শুরু হয়ে গেছে। এই 25 থেকে আফটার 2032 পর্যন্ত কি সময় চলবে, এ কোনো জ্যোতিষী সঠিকভাবে বলতে পারবে না। ওই সব আন্তাবড়ি বলবে এটা হবে ওটা হবে, কিন্তু কি হবে ভগবান ছাড়া কেউ জানে না, এটা মনে রেখে দিও। যেটা বলছি এবার, যে বক্রী বা বক্র গতি কি রকম, একটা এর ব্যাপারটা কি সংক্ষেপে বলে রাখছি। যেটা হচ্ছে বক্রগতি কখন, মানে যখন কোনো গ্রহ হয়, মানে বক্রী যখন হয়, তখন এমনিতে শনি স্লো গ্রহ, স্লো গতির একটা গ্রহ, তো স্লো চলে। এখন বক্রী হলে বা বক্রগতি লাভ করলে শনি আরো স্লো হয়ে যাবে। আরো স্লো হবে মানে শনি ফল দেবার ক্ষমতা বাড়বে। কারণ শনির একটা কথা আছে, যে শনির যে পাওয়ারটা, শক্তিটা বাড়বে। অনেকে এটাকে চেষ্টা বল বলে, শাস্ত্র মতে এটাকে চেষ্টা বল বলা হয়। তো চেষ্টা বল বাড়বে, তার মানে কি, চেষ্টা, ফল দেবার চেষ্টাটা বাড়বে। যার জন্য শনি কারক তাকে খুব ভালো ফল দিয়ে যাবে, রাজা করবে। আর যার জন্য মারক তাকে তো মারবেই, কোনো কথা নাই। তবে বাঁচার উপায় ওই একটাই, ওই ভগবানের পায়ে ধরে থাকো, বলে থাকো। শ্রাবণ মাসে ওই একটি কথা বললাম, এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। ভালো চাও তো এই সময় যে কোনো একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কোনো একটি জায়গায় তোমরা যাও, ওখানে গিয়ে মাটি ধরে মাটি কামড়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করো। আর দর্শন করে ওখানে ক্ষমা চেয়ে প্রভুকে বলো যে আমি তোমার শরণাগত, এছাড়া আর কোনো উপায় নাই। আগামী 139 ডেজ যে কি হবে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা, তো এই হলো বক্রগতি। আচ্ছা, বক্রগতি সম্বন্ধে বললাম, স্লো প্ল্যানেট, এটা স্লো চলে, আরো স্লো হবে। তো যেটা বলছিলাম, যদি আমরা মানে বক্রী কোনো গ্রহ পৃথিবীর অনেক কাছে চলে আসে, এবং আরেকটা কথা হলো যে যদি আমরা পৃথিবী থেকে কোনো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে সেই গ্রহটাকে দেখি, মানে বক্রী হওয়া গ্রহটাকে দেখি, তাহলে দেখতে পাবো যে মানে যেন গ্রহটা একটু বেঁকে আছে, এই রকম অবস্থা হয়। তো তো এটা হলো যে একটা মানে জ্যোতির্বিদ্যা অনুযায়ী একটা কথা বললাম। এবার জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী কথাগুলো বলবো। যেটা এতক্ষণ বললাম সেটাও কিন্তু জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী বললাম। আর প্রতিকারটা আমি আগেই বলেছি, অনেকে শেষে বলে, তো আমি আগেই বলেছি। আর একটা কথা বলবো, যে শনি যেহেতু কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দশম ভাবের কারক, মানে কর্মের কারক, তো কর্ম ফল দাতা তিনি, তাই কর্ম করতে হবে ডিসিপ্লিন ওয়েতে। ডিসিপ্লিন ওয়ে মানে বুঝতে পারছো তো, মানে একদম মানে যা করব তা এখনই করব, যা করতে হবে তা করতেই হবে।
আজ করব তাই আজই করব, এখন করব তাই এখনই করব। তো কর্ম আমাদের ওইভাবেই করতে হবে, একদম ডিসিপ্লিন কর্ম লাইফ, না হলে কিন্তু ফাঁকে পড়তে হবে এবং শনি কিন্তু এই অলস লোকদের শাস্তি দেবে এবং জীবন তছনছ করে চলে যাবে। ডেলি রুটিন সবাইকে মেনটেন করে চলতে হবে এবং কঠোরভাবে মেনটেন করতে হবে, কঠোরভাবে অনুশাসিত জীবনযাপন করতে হবে এবং সেটা আধ্যাত্মিক পথে করতে হবে। এটা হলো আমাদের কর্তব্যের কথা বললাম। ফল ফল তো আমি 2 লাইনে বলে চলে যাব, বেশিক্ষণ সময় নেবো না। আর যে কথাগুলো এখন বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখো। ফল কি হবে সে তো বললাম, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আমরা তো মূর্খ মানুষ, দুটো চারটে লাইন বলে চলে যাব। জীবনটা কি 2-4 লাইনের জীবন নাকি? প্রতি মুহূর্তে আমাদের কিভাবে কাটে সেটা যার কাটে সে জানে। জীবনটা সোজা নয়, জীবনটা ছেলে খেলা নয়। 2-4 লাইন বলে দিলাম হয়ে গেল, জীবন কেটে গেল নাকি? তো যাই হোক, তো কি হবে, ওই যেটা করতে হবে সেটা করতে বলছি বারবার, সেটা করলে ফল ভালো পাবে, ভালো হবে তোমাদের। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শনি বক্রী হচ্ছেন। শনি তৃতীয় ও চতুর্থ ভাবের কারো কথা বহন করে তিনি পঞ্চম ভাবে বক্রী হচ্ছেন। তো শনি তোমাদের যেহেতু মারক গ্রহ, তো তাই সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে। মারক গ্রহ হলেও এই যে বক্রী হচ্ছেন শনি, তো এই সময়কালে শনি কিন্তু তোমাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। কিরকম, কোন দিকে ভালো ফল দেবে সেটাই আমি আজকে আলোচনা করছি। আমি দৃষ্টি বিচার করছি। প্রথমে শনি দৃষ্টি পড়বে কোথায়? বৃষ রাশিতে, যেটা তোমাদের সপ্তম ভাব। আর শনির সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? একাদশ ভাবে। আর দশম দৃষ্টি কোথায় পড়বে? দ্বিতীয় ভাবে, মানে ধনভাবে। তাহলে ভালোভাবে দৃষ্টি পড়ছে, মানে সঞ্চয় ভাবে বা ধনভাবে সপ্তম ভাবে দৃষ্টি পড়ছে। আর তোমাদের হচ্ছে যে কর্মস্থানে, আয় ভাবে দৃষ্টি পড়ছে একাদশ ভাবে। তাহলে যাদের অনেকের বৃশ্চিক রাশি এবং লগ্নের, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের অনেক মানুষেরই আগে কি হচ্ছিল, যে আয় হচ্ছিল না, কর্মজীবন ভালো যাচ্ছিল না, ব্যবসা ভালো হচ্ছিল না। যাদের এরকম অবস্থা চলছিল তাদেরকে বলবো যে তোমরা মিলিয়ে নিও, শনি এবার তোমাদের কাজকর্ম, ব্যবসা, কেরিয়ার, কর্মজীবন, চাকরি, সমস্ত ক্ষেত্রে এবার গতি আনবে, ভালো ফল দেবে। তোমাদের জীবনে কি হবে এবার? গাড়ি হবে, বাড়ি হবে, বাহন লাভ, বাড়ির জন্য তোমাদের ভাবতে হবে, সম্পত্তি লাভ হবে, বাড়ি তৈরি করার কাজে এবার মন দিতে হবে। এরকম হবে। হোম লোন নিয়ে অনেকে বাড়ি কিনবে বা বাড়ি তৈরি করবে, গাড়িও কিনবে কেউ কেউ। আরেকটা কথা বলবো যে তোমাদের যেহেতু তৃতীয় ভাবের অধিপতি শনি, তো যোগাযোগ বৃদ্ধি হবে, বন্ধুত্ব হবে, আত্মীয় নতুন বাড়বে। তো এরকম আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। আশেপাশে মানুষগুলো যারা আমাদের এতদিন নিন্দা করতো তারা এবার প্রশংসা করবে, যারা আমাদের কাজের তারিফ করবে, আমাদের মূল্যায়ন, সঠিক মূল্যায়ন করবে, আমাদের যা যোগ্যতা সেটা আমাদের সবার সামনে ফুটে উঠবে। আর চতুর্থ ভাবেও কিন্তু বক্রী হবে শনি। তো সেই ক্ষেত্রে তখন এই ফলগুলো বেশি বেশি হবে, যে বাড়ি গাড়ি এবং বাহনের কথা যেগুলো বললাম, তারপরে ভূমি লাভ হবে, গৃহের উন্নতি, পারিবারিক উন্নতি, মানসিক উন্নতি, চিন্তাভাবনার বদল, এগুলো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি আরও যেটা প্রভাব দেবে, যে দাম্পত্য জীবনে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা সমাধান হবে, ব্যবসায় উন্নতি হবে, নতুন অর্ডার বা ডিল, নতুন কোম্পানির সঙ্গে ডিল হবে, আয় বৃদ্ধি হবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি। এবং শুধু এগুলো উন্নতি নয়, এই উন্নতিগুলো, এই সাফল্যগুলো এমনভাবে হবে যে অনেকের জীবনভর মনে রাখতে হবে, অনেকের জীবন ও ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে এই রেজাল্টগুলো। তো বৃশ্চিক রাশির জন্য এই যে শনির বক্রী অবস্থা বা বক্রীর কাল, এটা বা বক্রী হওয়াটা বৃশ্চিক রাশির জন্য লাকি একটা ট্রানজিট বা লাকি একটা ঘটনা বা লাকি ব্যাপার। ফল ভালো আনবে, এটাই এই জন্যই লাকি। সঞ্চয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। তারপরে আবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। একটা মানুষের জীবনে আর কি চাই? তাহলে এই দুটোই হলেই আমরা যে ইচ্ছা পূরণের কথা আমরা বলছি, সেই ইচ্ছা পূরণগুলো আমরা করতে পারবো অতি সহজেই। ঋণ শোধ করাবে, তো শনি এগুলো করাবেই বৃশ্চিক রাশির জন্য।
আগামী 139 দিনের এই সময়কালে এগুলো হবে। বক্রগতি শনি বৃশ্চিকের জন্য ভালো ফল আনবে, এইবারে তো ভালো ফল আনবেই। আগামী গত দিনে যা হয়ে গেছে, এবারে ভালো ফল অবশ্যই আনবে। কারণ এইবারে আমরা বলেছি, এইবারে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। কীরকম? এরকম, এখন বর্তমানে কালসর্প দোষ চলছে, বর্তমানে চলছে অঙ্গার দোষ, মাঝে মাঝে চন্দ্রের কারণে বিষ দোষ ও গ্রহণ দোষ হয়ে আছে, এটা হচ্ছে। কালসর্পদোষ বহু দিন ধরে হয়ে আছে এটা। তারপরে বৃহস্পতি অতিচারী হয়ে আছেন, মানে তার গতি একটু বৃদ্ধি পেয়েছে। তারপর শনি মঙ্গল একে অপরের ষষ্ঠ ও অষ্টম ভাবে আছে, এটা খুব ডেঞ্জারাস কম্বিনেশন। মানে শনি ও মঙ্গলের দুজনের জন্য এটা খুব খারাপ একটা ব্যাপার। এবং বক্র শনি তো আরও খতরনাক হয়ে যাবে মঙ্গলের জন্য। তাহলে শনি ও মঙ্গলের যে দ্বন্দ্ব, সেটা আগুন ওর বায়ুর মতন, মানে বাতাস আর আগুনের দ্বন্দ্ব। তো এটা কি হবে, একে অপরের শত্রু হবার দরুন একে অপরের ক্ষতি করতে চাইবে। অর্থাৎ আগুন বলবে যে আমি বাতাসকে ছাড়বো না, আর বাতাস বলবে আমি আগুনকেও ছাড়বো না, আগুনকে নিভিয়ে ছাড়বো। এই যে দ্বন্দ্ব, মানে যেটা হয় আর কি, সেটা যেটা হচ্ছে এখন, মানে মন আর দেহর মধ্যে একটা দ্বন্দ্ব, বা বুদ্ধি আর মনের মধ্যে একটা দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বটাকে দমন একভাবেই করা যায়, সেটা হলো মন স্থির রেখে এবং আধ্যাত্মিক পথে থেকে। আমি বারবার বলেছি যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষদের, এবং বৃশ্চিক রাশি হলে যে কোনো লগ্নের মানুষ হোক না কেন, তাকে এই সময় শ্রাবণ মাসের সময় তাকে অবশ্যই জ্যোতির্লিঙ্গ দর্শন অবশ্যই তাকে করতে যেতে হবে, এবং করলে ভালো ফল পাওয়া যাবে। বিশেষ করে আমি একটা কথা বলবো, বৃশ্চিক রাশির এবং লগ্নের মানুষদের বেনারস বা কাশিতে অবশ্যই এই শ্রাবণ মাসের অবশ্যই যেতে বলবো, যাওয়া উচিত। এরপরে বলবো যে যেটা হচ্ছে যে শনির এই যে বক্রগতি, এটা 139 দিন ধরে তো চলবে বলেছি বারবার। তো এর যে আরেকটা এফেক্ট, এটা সব থেকে যেটা পড়বে তোমাদের উপরে, তা হলো যে তৃতীয়ভাবে যদি কারো কথা বহন করছেন, তিনি যখন পঞ্চমভাবে বক্রগতি লাভ করছেন, তো সেই তৃতীয়ভাবে মানে হলো আমাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। আমাদের তো যোগাযোগটা এভাবে বৃদ্ধি পাবে, সেটা গিয়ে ডিরেক্টলি প্রভাব পড়বে কোথায়, আমাদের কর্মস্থানে, আয় বৃদ্ধির স্থানে। তো এই রকম মানুষগুলো আমাদের এখন কাছে আসবে, যাদের সঙ্গে আমাদের কর্মজীবনের সম্পর্ক আছে, এবং তারা আমাদের জীবনকে উন্নত করবে, একটু অন্য উচ্চতায় নিয়ে গিয়ে আমাদের আয়টা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো সেই মানুষগুলোর সঙ্গে এখন আমাদের আলাপ পরিচয় করতে হবে, যাদের এইসব ক্ষমতা আছে। তো বন্ধুত্ব করতে হবে খুব সাবধানে, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো সাবধানে বন্ধুত্ব করা উচিত, এবং সেই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করো যারা কর্মকে ধর্ম মনে করে। ব্যাস, এটা হলো একটা সূত্র। তারপরে এই যে আমি আগেই বলেছি রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করতে, শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে। আর একটা কথা যেটা বলতে গিয়ে আমি মিস করেছিলাম, মঙ্গল আর শনি একে অপরের অষ্টম ও ষষ্ঠ ভাবে গোচর করছেন, এটা যেন ডেঞ্জারাস। শুধু এখানেই শেষ নয়, আবার এই মঙ্গল যখন কন্যায় যাবে, তখন শনি ও মঙ্গলের সঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে, সেটাও খারাপ। আবার মঙ্গল যখন তুলায় যাবে, তখনও আবার সেই ষষ্ঠ ও অষ্টম কম্বিনেশন তৈরি হবে, একে অপরের ষষ্ঠ ও অষ্টমে থাকবে, সেটাও খুব খারাপ। তাহলে এই 139 দিনে মঙ্গল এবং শনির যে কম্বিনেশন তৈরি হচ্ছে, সেটা মঙ্গলের যারা কারক গ্রহ, মানে যে সমস্ত রাশি লগ্নে মঙ্গলের লোকরা আছো, মেষ রাশি, বৃশ্চিক রাশি, তাদের জন্য খুব মানে সাবধান থাকার দিন। আবার বলবো যে তোমাদেরকে বলবো সাবধান তো থাকতেই হবে, তার সঙ্গে যে রেজাল্টগুলো আসবে একদম দারুণ রেজাল্ট আসবে, মানে একদম অবাক করে দেওয়ার মতো রেজাল্ট আসবে, এবং জীবন পরিবর্তন হবেই, এইটুকু বলতে পারি। তো হঠাৎ করে পজিটিভ পরিবর্তন আসবে, আমরা সেটা আশাও করি, এরকম আশা করিনি আমরা এরকম রেজাল্ট আমরা পাবো। অন্য রাশি লগ্নে যারা আছে তারা চিন্তা করুক, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আবার বলছি, শনি তাদেরকে শাস্তি দেয় যারা শাস্তির যোগ্য। শাস্তি সবাইকে তিনি দেন না, কারণ শাস্তির যোগ্য সবাই হন না। এই হলো আমাদের শনি বক্রীর যে ফল, সেটার ব্যাপার। তো আমি বলবো এই সময়কালে, অর্থাৎ 140 বা 39 দিন, এই সময়কালে আমি বারবার বলছি
যে ভগবান শিবের শরণাপন্ন হয়ে আমাদের থাকতে হবে, এবং থাকলে আমরা ভালো রেজাল্ট পাবো। শনির ক্ষেত্র থেকে ভালো রেজাল্ট পাওয়ার আর কোনো উপায় নেই। সঠিক উপায় এবং সবথেকে সহজ উপায় হলো শিবের শরণাপন্ন হওয়া। শ্রাবণ মাসে সবথেকে যেটা করতে হবে, যেটা ভালো একটা এফেক্টিভ উপায় বৃশ্চিকের জন্য, যে যদি পারা যায় তো পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ ভক্ষণ ও খালি পায়ে গমন। শনি পায়ের কারক, আর শনি এখন যে রাশিতে বক্রি হচ্ছেন সেটা হচ্ছে পা, মানে কালপুরুষের পা। তো কালপুরুষের পাতে এখন ধর্ম বা আমাদের শিব ভগবান রুদ্র অবস্থান করছেন। তো পা দিয়ে ভগবানকে তুষ্ট করতে হবে। তো খালি পায়ে গমন, খালি পায়ে ভ্রমণ যদি আমরা পুরো শ্রাবণ মাস জুড়ে করতে পারি তাহলে অবশ্যই আমরা শনির ভালো ফল পাবো, শনি থেকে ভালো ফল পাবো। এটা একটা টোটকা উপায় বললাম, ভালো উপায়। তো আমি পরবর্তীকালে এই শনির উপায়গুলো আমি বা শ্রাবণ মাসের উপায়গুলো আমি শর্টসে বলবো, সেগুলোর দিকে নজর রাখবে। তো সেগুলো করলে ভালো ফল পাবে। শ্রাবণ মাস অন্যান্য ক্যালেন্ডার অনুযায়ী পড়ে গেছে, তো শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, পবিত্র মাস শুরু হয়েছে, শিবের হাতে সব কিছু চলে এসছে। তো তার শরণাপন্ন হওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ হবে। আর বৃশ্চিকের জন্য আবার কি বলবো, পরবর্তী যে সমস্ত কথাগুলো আছে যদি বাকি কিছু থেকে যায় তো সেগুলো আমি সাপ্তাহিক রাশি বলে বলবো এবং মাসিক রাশি বলে দেবো। তো পরবর্তীকালে সমস্ত মানে বৃশ্চিকের জন্য আমি কোনো কিছু ছেড়ে দেবো না, সব কিছুই আমি বলে দেবো। যেগুলো যা করতে হবে সেগুলো করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। চিন্তার কোনো কিছু কারণ নেই, ভয়ের কোনো কারণ নাই, গুজবে কান দেওয়ার দরকার নাই। আমি ভালো থাকবো একটাই উপায়ে, সেটা হলো আমার প্রভুকে আমি স্মরণ করব। প্রভু যেই হোক, সেটা হবে বিষ্ণু, সেটা হবে কালী, কৃষ্ণ, ভোলেনাথ, যেই হোক, কোনো প্রবলেম, কিন্তু আমি শরণাগত হয়ে থাকলে আমি ভালো ফল পাবোই, এটা আমি জেনে রাখি, মানে আমি জানি। সবাই ভালো থেকো।